ফিলিস্তিনের গাজায় 18 মাসের বেশি সময় ধরে চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এখন পর্যন্ত উপত্যকাটিতে 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য সারা বিশ্ব জুড়ে চলছে বিক্ষোভ ও মিছিল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশে দেশে রাস্তায় নেমেছেন শান্তিকামী মানুষ। ফিলিস্তিনি জনগণের পক্ষে এসব মিছিলে বিক্ষোভকারীদের ঐতিহ্যবাহী ক্যাফিয়াহ নামক বিশেষ ধরনের স্কার্ফ পরতে দেখা যায়। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে কেউ এই স্কার্ফটি তাদের গলায় জড়ান, কেউ বা মাথায় বাঁধেন। এই স্কার্ফ অন্যান্য কাপড়ের চাইতে এতটাই আলাদা যে চাইলে এর থেকে নজর সরানো কঠিন। এই কারণে এই স্কার্ফটির গুরুত্ব সাধারণ সুতির কাপড়ের চাইতে অনেক অনেক বেশি। বেশিরভাগ ফিলিস্তিনিদের কাছে ক্যাফিয়াহ হলো তাদের সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। এটি এক ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক হাতিয়ার যা গত 100 বছরে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এমনকি এই স্কার্ফকে ফিলিস্তিনের বেসরকারি পতাকাও বলা হয়। কিন্তু ক্যাফিয়াহ কোথা থেকে এসেছে? এই বিশেষ স্কার্ফের পেছনের গল্প কি? কখন এটি এতটা প্রতীকী হয়ে উঠল এবং আজকের দিনে এই স্কার্ফ কতটা গুরুত্বপূর্ণ? এই পোশাকের উৎপত্তি ঠিক কোথায় তা একদম নিশ্চিত করে বলা যাবে না। অনেক ইতিহাসবিদের মতে এই স্কার্ফ ব্যবহারের চর্চা শুরু হয়েছিল খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ইরাকের কুফা শহরে। সেই শহরের নাম থেকে স্কার্ফটির নাম হয়ে যায় ক্যাফিয়াহ। কারো কারো মতে এই স্কার্ফ আরও প্রাচীন আমল থেকে ব্যবহার হয়ে আসছে। সম্ভবত ইসলাম বিস্তার লাভের আগেও ক্যাফিয়ার অস্তিত্ব ছিল। সত্য যাই হোক না কেন, বাস্তবতা হলো সময়ের সাথে সাথে বছরের পর বছর ধরে ক্যাফিয়ার ব্যবহার বেড়েছে। তবে এর পেছনের কারণ সাংস্কৃতিক বা রাজনৈতিক নয়, বরং বাস্তবিক। 20 শতাব্দীর শুরুতে কৃষক এবং আরব বেদুইনরা সূর্যের প্রচণ্ড তাপ, গরম বাতাস, মরুভূমির বালি এবং ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করার জন্য ক্যাফিয়াহ পরিধান করতেন। অবশ্য শহরগুলোয় ফিলিস্তিনিদের এই স্কার্ফ তেমনটা পরতে দেখা যায়নি। শহুরে মানুষরা আরও বেশি ক্যাতাদুরস্ত ও মার্জিত পোশাক পরতে পছন্দ করতেন। সে সময় শহরে ফেজ নামক লাল রঙের টুপি পরার প্রচলন ছিল, যা কিনা টারবুশ নামেও পরিচিত। এই টুপিটি কিছুটা ঝুড়ির মতো, যার মাঝ বরাবর একটি ট্যাসেল ঝোলানো থাকে। এই টুপিটি মূলত অটোমান সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মাহমুদের শাসনামলে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে যে 1930-এর দশকে ফিলিস্তিনি সমাজে ক্যাফিয়ার একটি আলাদা অর্থ দাঁড়ায়। তখন থেকে ক্যাফিয়ার গুরুত্ব বাড়ার সাথে সাথে এর ব্যবহারও দ্রুত ছড়িয়ে পড়ে। অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর লিগ অব নেশনস ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চলের প্রশাসনিক ক্ষমতা ব্রিটেনকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফিলিস্তিন 1920 থেকে 1948 সাল পর্যন্ত ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ছিল। এই সময়কালে ব্রিটেনের আধিপত্য স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে অসন্তোষ তৈরি করে, কারণ তাদের ধারণা ছিল যে ব্রিটিশরা ইহুদি রাষ্ট্র গঠনের রাজনৈতিক আন্দোলন, জায়নবাদী বা ইহুদিবাদী প্রকল্পকে সমর্থন করছে। ইউরোপে যখন ইহুদিদের ওপর অত্যাচার বেড়ে যায়, তখন থেকে বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে আসতে শুরু করে এবং বসতি স্থাপন করে। তখন থেকে ওই অঞ্চলে জাতীয়তাবাদী আরবদের বিদ্রোহ শুরু হয়, যা মহান আরব বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ 1936 থেকে 1939 সাল পর্যন্ত টানা 3 বছর স্থায়ী হয়েছিল এবং এই সময়কালে ওই অঞ্চলে ব্যাপক সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই সংগ্রামে ক্যাফিয়াহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ইতিহাসবিদ জ্যান টাইনান সারা বিশ্বে ক্যাফিয়ার রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে গবেষণা করেছেন। তার ভাষ্য, ফিলিস্তিনিরা ব্রিটিশদের উপস্থিতির কারণে খুব হতাশ হয়ে পড়ছিল। তখন কারা কারা প্রতিরোধ করছিল তাদের চিহ্নিত করা সম্ভব ছিল না। এতে বিদ্রোহীদের পক্ষে চলাফেরা করা ও তাদের কার্যকলাপ চালানো সহজ হয়ে যায়। তখন থেকে ক্যাফিয়াহ বেশ প্রয়োজনীয় হয়ে ওঠে এবং এই স্কার্ফটি ব্রিটিশ কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার কৌশলের অংশ হয়ে ওঠে। 1938 সালে বিদ্রোহী নেতারা শহরে বসবাসকারী সমস্ত আরবদের ক্যাফিয়াহ পরিধান করার নির্দেশ দেন। বলা হয় যে ব্রিটিশরা পরে এই স্কার্ফটি নিয়ে এতটাই বিচলিত হয়েছিল যে তারা ক্যাফিয়াহ নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা তাতে সফল হয়নি। সোশিও-পলিটিক্যাল হিস্ট্রি অফ ক্যাফিয়াহ লেখক অনু লিঙ্গালালার মতে ক্যাফিয়াহ একটি কার্যকর সামরিক কৌশলের অংশ ছিল, কিন্তু এটি ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রদর্শনের প্রতীকও হয়ে ওঠে। 1938 সালে এই স্কার্ফটি ফিলিস্তিনি সংস্কৃতিতে গুরুত্ব পেয়েছে। একে ফিলিস্তিনি সংস্কৃতির একটি টার্নিং পয়েন্ট হিসেবেও বিবেচনা করা হয়, কারণ তাদের নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলেও নতুন বসতি স্থাপনের বিরুদ্ধে জাতীয়তাবাদী অভিযানে তারা সব পার্থক্য বলে ঐক্য প্রতিষ্ঠা করে। জ্যান টাইনানের মতে সেই সময় থেকে ক্যাফিয়াহ ফিলিস্তিনিদের অধিকার, আত্মনিয়ন্ত্রণ, ন্যায় বিচার, ঐক্য এবং সংহতির একটি দৃশ্যমান প্রতীক হয়ে ওঠে। এটা ছিল বিদ্রোহীদের বলার একটা উপায় যে আমরা সবাই তোমাদের সাথে আছি। প্রকৃতপক্ষে ক্যাফিয়াহ বিভিন্ন রং এবং ডিজাইনের হয়। এর মধ্যে সাদা কালো ক্যাফিয়াহ ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এর তিনটি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হলো জলপাই পাতা, লাল রং ও কালো রেখা। জলপাই পাতা হলো ওই অঞ্চলের জলপাই গাছের প্রতীক এবং এই পাতা তাদের জমির সাথে শহরের সংযোগকে প্রতিনিধিত্ব করে। লাল রং ফিলিস্তিনি জেলেদের এবং ভূমধ্য সাগরের সাথে তাদের সংযোগকে প্রতিনিধিত্ব করে। কালো রেখা ফিলিস্তিনের প্রতিবেশী অংশীদারদের সাথে ঐতিহ্যবাহী বাণিজ্য পথের যোগাযোগকে প্রতিনিধিত্ব করে। 1930 সালের বিদ্রোহের পর ক্যাফিয়াহ ফিলিস্তিনিদের জাতিগত পরিচয়ের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ইতিহাসবিদদের মতে এই আন্দোলন নাকবা অর্থাৎ মহাবিপর্যয়ের পরে গতি লাভ করে। নাকবা সংঘাতের ফলে লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। সংঘাত থেকে পালাতে গিয়ে অসংখ্য মানুষ বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়ে। এর ফলশ্রুতিতে 1948 সালের 14 মে গঠিত হয় ইসরায়েল। নাকবাকে ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক দিন বলে বিবেচনা করা হয়, কিন্তু ক্যাফিয়াহ 1960 সাল পর্যন্ত বৈশ্বিকভাবে তেমন একটা পরিচিত হয়ে ওঠেনি। বৈশ্বিক স্তরে ক্যাফিয়াহ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে ইয়াসির আরাফাতের কারণে, যিনি নিজেই ফিলিস্তিনি প্রতিরোধের মুখ হয়ে উঠেছিলেন। 1974 সালে যখন তিনি জাতিসংঘে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বক্তৃতা দিয়েছিলেন, সে সময় তিনি ক্যাফিয়াহ পরেছিলেন। 20 বছর পর যখন তাকে অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, তখনও তাকে এই স্কার্ফ পরা অবস্থায় দেখা যায়। জ্যান টাইনানের মতে যে কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার সময় তিনি ক্যাফিয়াহ পরতেন। তিনি তার ডান কাঁধে এই স্কার্ফটি ত্রিভুজাকার আকৃতিতে বিশেষভাবে ভাঁজ করতেন, যা 1948 সালের আগের ফিলিস্তিনের মানচিত্রের মতো মনে হতো। অনু লিঙ্গালালার মতে 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর এবং 1993 সালে অসলো চুক্তির আগ পর্যন্ত যখন ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি পতাকা নিষিদ্ধ করেছিল, তখন ক্যাফিয়ার প্রতীকী গুরুত্ব বেড়ে যায়। গবেষকরা বলছেন 6 দিনের যুদ্ধের পরই জাতীয় প্রতীক হিসেবে ক্যাফিয়ার গুরুত্ব বাড়ে। তাদের মতে পরবর্তী বছরগুলোয় ফিলিস্তিনিদের সামাজিক পরিচয় এবং তাদের ভূখণ্ডে নিজেদের অধিকার প্রতিষ্ঠা হুমকির মুখে পড়েছিল, যা ক্রমে বাড়তে থাকে। পরে ক্যাফিয়ার মতো সাংস্কৃতিক প্রতীক
তাদের ঐক্য আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। এভাবে ক্যাপিয়া ফিলিস্তিনপন্থী পোস্টার এবং রাজনৈতিক ছবিগুলোয় দেখা যেতে শুরু করে, এমনকি নারীরাও এই স্কার্ফটি ব্যবহার করতে শুরু করেন। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন PFLP সদস্য লায়লা খালেদের একটি ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ওই ছবিতে তিনি মাথায় ক্যাপিয়া পরা ছিলেন এবং তার হাতে ছিল একটি AK-47 রাইফেল। 1969 সালের এই ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে মনোযোগ আকর্ষণ করেছিল। খালেদ পরে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে বলেছেন যে একজন নারী হিসেবে তিনি দেখাতে চেয়েছেন যে সশস্ত্র সংঘাতে মেয়েরাও পুরুষদের সমান সমান। তিনি বলেছিলেন, তাই আমরা বাহ্যিকভাবে পুরুষদের মতো বেশ ধরতে চেয়েছি। জেন টাইনারের মতে এমন নানা কারণে ক্যাপিয়া ধীরে ধীরে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে পশ্চিমে এই স্কার্ফটি ফ্যাশনেবল অনসঙ্গে পরিণত হয়। উত্তর আমেরিকা এবং ইউরোপের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের কারণে ক্যাপিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং তারপর এটি খুব আকর্ষণীয় এবং ফ্যাশনেবল অনুষঙ্গে পরিণত হয়, বলেন জেন টাইনার। তার গবেষণায় দেখা গিয়েছে যে 1970-এর দশক পর্যন্ত পশ্চিমের অনেক তরুণ আধিপত্যশীল পুঁজিবাদী সংস্কৃতি এবং ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধ জানাতে সামরিক ধাঁচের পোশাক পরিধান করতে শুরু করে। একই উপায়ে ক্যাপিয়া মধ্যপ্রাচ্যের বাইরেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 1990-এর দশকে বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্বরাও এই স্কার্ফটি পরতে শুরু করেন। তাদের মধ্যে ছিলেন ইংলিশ ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহ্যাম এবং ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের সঙ্গীত শিল্পী রজার ওয়াটার্স। পরে আমেরিকান ব্র্যান্ড আরবান আউটফিটার্স, সেই সাথে জিভঞ্চি বা লুই ভিটনের মতো বিশ্বখ্যাত ডিজাইনার ফ্যাশন স্টোরগুলো ক্যাপিয়া বিক্রি করতে শুরু করে। এর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে এর বেশিরভাগ চীনে উৎপাদন করা শুরু হয়। ক্যাপিয়া কিছু সময়ের জন্য ফ্যাশনের একটি অংশ হয়ে উঠলেও ইতিহাসবিদদের মতে এতে এর রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব কোনো অংশে কমেনি। আজ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের কারণে সাম্প্রতিক সময়ে এর তাৎপর্য আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এমনকি এই স্কার্ফটি নানা সময়ে বিতর্কের মুখেও পড়েছিল, যার কারণে বিশ্বের কিছু দেশে ক্যাপিয়া নিষিদ্ধ করা হয়। যেমন জার্মানির রাজধানী বার্লিনের কিছু স্কুলে ক্যাপিয়া পরা নিষিদ্ধ ছিল। অনু লিঙ্গালালার মতে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে ক্যাপিয়ার গুরুত্ব বেশ তাৎপর্যপূর্ণ এবং ফিলিস্তিনের সমর্থকরা নীরবে বা জোরালোভাবে তাদের সংহতি প্রকাশে ক্যাপিয়া পরিধান করেন। জেন টাইনারের মতে বিশ্বব্যাপী কাপড় স্কার্ফটি প্রতিটি মানুষের যে আগ্রহ ও উপলব্ধির জন্ম দিয়েছে তা সত্যিই আকর্ষণীয়। তিনি বলেন, এটি খুব অস্বাভাবিক, প্রায় অভূতপূর্ব। মাথায় বেঁধে বা গায়ে জড়িয়ে বিশ্বের শান্তিকামী মানুষ যেন যুদ্ধপীড়িত ফিলিস্তিনিদের এটাই জানাতে চায়, আমরা তোমাদের সঙ্গে আছি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।